পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাংবাদিক সম্মেলন হয়েছে। ঠিক এইরকমই একটা আবহের জায়গায় দাঁড়িয়ে যোগ্য শিক্ষকেরা তারা তাদের হারানো চাকরিকে পুনরুদ্ধার করতে পারবেন? অযোগ্যদের যে আস্থা দেওয়া হয়েছিল যে অযোগ্যদের বিভিন্ন ডিপার্টমেন্টে শিফট করা হবে, তাহলে সেক্ষেত্রে কি তারা আশায় বুক বেঁধে আছেন যে মাস্টারি চাকরি চলে গেলে বা শিক্ষকতার চাকরি চলে গেলে বা সি বা ডি গ্রুপের স্কুলের চাকরি চলে গেলে অন্য কোনো ডিপার্টমেন্টে আমার চাকরিটা সুরক্ষিত হতে পারে? আর নতুন যারা ক্যান্ডিডেট, যারা অস্ত্রে ধার দিয়ে রেখেছেন, প্রতিনিয়ত পড়াশোনা করেছেন, কিন্তু সামনে কোনো চাকরির পরীক্ষা ছিল না, ফলে তারা মুখিয়েছিলেন যে একটা কোনো ভ্যাকান্সির জায়গা স্কুল ডিপার্টমেন্টে বা স্কুল শিক্ষকতার জায়গায় বা সি বা ডি গ্রুপের একটা ভ্যাকান্সি তৈরি হয়ে গেলে এই যে আমার শানিত অস্ত্র যেটা আছে, যে আমি অস্ত্রে ধার দিয়ে রেখেছি, সেই জায়গায় থেকে আমি আমার যোগ্যতাটাকে অ্যাপ্লাই করে আমি আমার চাকরিটাকে হাসিল করতে পারবো। এটা কি সম্ভব? আজকের এই আলোকপাত নস্কর একাডেমির পক্ষ থেকে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে 30শে মে এসএসসি পরীক্ষার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে 31শে মে লাস্ট ডেট ধার্য হয়েছে। এক্ষেত্রে এরই পরিপ্রেক্ষিতে 14ই জুন তারিখে অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। 15ই নভেম্বর কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে। তার আগে কিন্তু না লিখিত পরীক্ষা এবং ভাইভা ও পার্সোনালিটি টেস্ট কিন্তু করিয়ে নিতে হবে। ফলে এই 4টি যে স্তর আছে, অর্থাৎ একেবারে ডি গ্রুপ, একেবারে হচ্ছে ক্ল্যারিক্যাল গ্রুপ, একটা হচ্ছে 9-10 সেকশন, একটা হচ্ছে 11-12 সেকশন, এই 4টি স্তরের পরীক্ষা নিতে হবে কিন্তু 1 বছরেরও কম সময়ের মধ্যে। শুধু পরীক্ষা নয়, তার সঙ্গে যুক্ত রয়েছে ভাইভা এবং পার্সোনালিটি টেস্ট। তো এই যে খাতার মূল্যায়ন নিখুঁতভাবে কিন্তু করতে হবে, কারণ এর আগে খাতার অবমূল্যায়নের কারণে এবং ভাইভা নেয়ার ক্ষেত্রে বিভিন্ন ত্রুটির কারণে কিন্তু বা এই সংক্রান্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে পুরো প্যানেল প্রক্রিয়া ক্যান্সেল হয়ে গেছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই যে অতি অল্প সময়, তার মধ্যে পার্সোনালিটি টেস্ট এর পাশাপাশি লিখিত পরীক্ষার যে মূল্যায়ন, এই 4টি স্তরের করতে গেলে যে সময়টা লাগবে না, এই অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেটা কিন্তু নির্ভুলভাবে এবং দক্ষতার সঙ্গে করা সম্ভব নয়। অতি দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্টের দেয়া প্রদেয় টাইমলাইনের মধ্যে যদি এই 4টি স্তরের পরীক্ষা নেওয়া, তাদের ইন্টারভিউ নেওয়া এবং মেরিট লিস্ট প্রকাশ করা, পুরো প্রক্রিয়াটা যদি যুদ্ধকালীন তৎপরতার মধ্যে করা হয়, সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতি না থাকলেও এমন কিছু অনিচ্ছাকৃত ভুল হতে পারে, সেই জায়গায় থেকে অপোনেন্ট পার্টি কিন্তু কেস করতে পারে। ফলে পূর্বে যেমন প্যানেল ক্যান্সেল হয়েছিল বিভিন্ন ধরনের মামলার পরিপ্রেক্ষিতে, বর্তমানে কিন্তু এই পরীক্ষার এগেনস্টে প্রশ্ন আসতে পারে এবং হয়তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট লেভেলে কিন্তু আবার পুনরায় এই পরীক্ষা এবং তার রেজাল্টের বিপক্ষে আবার কিন্তু নতুন করে মামলা হতে পারে। ফলে রয়ে গেল কিন্তু একটা প্রশ্নচিহ্ন। এই যে 26,000 ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটদের মধ্যে রয়েছেন যোগ্য কর্মচারী এবং অযোগ্য কর্মচারী, এবং অযোগ্য কর্মচারীরা তারা কিন্তু অলরেডি টার্মিনেটেড হয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে। একজন যোগ্য শিক্ষক যদি প্রকৃত যোগ্য হন, তাহলে কেন তারা চাকরির পরীক্ষা দিতে যাবেন? যদি চাকরির পরীক্ষা দিতে যান, তাহলে সেক্ষেত্রে তার চাকরির এক্সপিরিয়েন্সের জন্য কেন নাম্বার দেওয়া হবে? চাকরির এক্সপিরিয়েন্সের জন্য যদি তাদের সত্যিই নাম্বার দেওয়া হয়ে থাকে, তাহলে তারা যোগ্য শিক্ষক, তাহলে তারা কেন পরীক্ষা দেবে? এখানে কিন্তু একটা চরম বৈপরীত্যতা, একটা কিন্তু দ্বিচারিতার বিষয় কিন্তু উঠে আসছে। যে সকল ফ্রেশার ক্যান্ডিডেট যারা অস্ত্রে ধার দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের ভ্যাকান্সি কিন্তু অত্যন্ত সীমিত। 18,000 ভ্যাকান্সি, এই ডি, সি, 9-10 সেকশন, 11-12 সেকশন, এটাকে যদি আপনারা বিভাজন করেন, টোটাল যদি 18,000 ভ্যাকান্সি হয়, তাহলে কোন এই 4টি সেক্টরে যে শূন্য পদের জায়গা কতটা লিমিটেড ভাবতে পারছেন? এই লিমিটেড ভ্যাকান্সিতে যারা চাকরি জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ওই যে ভ্যাকান্সি সবাই পূরণের জন্য চেষ্টা করবেন এবং সবাই যে সেই জায়গায় পারগম্যতা দেখাতে পারবেন, এটা কিন্তু সম্ভব নয়। ফলে তাদের চাকরি পাওয়ার জায়গাটা কিন্তু সীমিত। টেন্টেড ক্যান্ডিডেটরা তারা হয়তো আজকে স্বস্তি পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই আপডেটের কারণে, কিন্তু আপনারা কিন্তু আশ্বস্ত হবেন না বা সন্তুষ্ট হবেন না। যদি দেখা যায়
যে অন্য সেক্টরে আপনাদের চাকরি শিফটেড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দৃষ্টি কিন্তু সবার নজরে আছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে কেউ না কেউ এই যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস যেটা আছে তার বিরুদ্ধে যদি অভিযোগ তোলে, তাহলে আপনাদেরও নিয়োগ প্রক্রিয়া কিন্তু বানচাল হয়ে যেতে পারে। ফলে টেন্টেড ক্যান্ডিডেট তারাও কিন্তু সুরক্ষিত নয়। এবারে যোগ্য শিক্ষকদের প্রসঙ্গে আসি। যোগ্য শিক্ষকদের প্রসঙ্গে বলা হচ্ছে যে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। তাছাড়া চাকরি যারা করছেন যোগ্যতার পরিপ্রেক্ষিতে তাদের একটা বাড়তি নাম্বার দেওয়া হবে। এই বাড়তি নাম্বার প্রসঙ্গে একটা প্রশ্নচিহ্ন অবশ্যই রয়ে যায়। তার পাশাপাশি এটাও একটা প্রশ্ন, আপনাকে বাড়তি নাম্বার দেওয়াই হলো, আপনি এজ রিল্যাক্সেশন অবশ্যই পেলেন, কিন্তু আজ থেকে 8 বা 9 বছর আগে যে আপনি চাকরি ক্র্যাক করেছেন, এখন যে আপনার বর্তমান যে অবস্থানটা রয়েছে, সাংসারিক বিভিন্ন পরিস্থিতি রয়েছে, সন্তানের পড়াশোনা রয়েছে, ব্যাংক লোন রয়েছে, তারপরে নিজের স্কুল আছে, নিজের স্কুলটাও হয়তো 200 বা 250 কিলোমিটার দূরে হয়তো জায়গায় যেতে হচ্ছে স্কুল করার জন্য বাড়ি থেকে। তো এই সকল পারস্পরিক যে বিষয়গুলো আছে, এই চাপ সামলে পুনরায় আবার পরীক্ষা দিয়ে যে আপনি নিজের যোগ্যতা মান প্রমাণ করতে পারবেন, এটা কিন্তু একেবারেই সম্ভব নয়। যতই আপনার এজ রিল্যাক্সেশন থাকুক, যতই আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার দেওয়া হোক, হয়তো দেখবেন যে যতজন যোগ্য শিক্ষকেরা আপনারা পরীক্ষা দিয়েছেন তার হয়তো 20% ক্যান্ডিডেট চাকরি পাবেন, 80% কিন্তু ছাঁটাই হয়ে যাবে। ফলে আগামী দিনে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা যে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্য শিক্ষকেরা কি ডিসিশন নেন সেটা কিন্তু জানার অপেক্ষা।